আজকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল পড়ব। তড়িৎ রাসায়নিক কোষ, এটা ইলেকট্রোকেমিস্ট্রিরই একটা অংশ, এবং এই অংশটা শিখলে পরে আমরা 12 ক্লাসে যেটুকু ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেই অংশটুকুকে আমরা শিখে ফেলতে পারব। এখন ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা কি শিখি? আমরা শিখি রাসায়নিক শক্তি এবং তড়িৎ শক্তির পারস্পরিক সম্পর্ক, কেমিক্যাল এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জি। এদের পারস্পরিক সম্পর্ক, তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির পারস্পরিক সম্পর্কই আমাদের তড়িৎ রসায়নের মূল আলোচনার বিষয়। অর্থাৎ তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তির বিনিময়ে তড়িৎ শক্তি কিভাবে পেতে পারি? তো ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে একটা যন্ত্র বা এমন একটা ব্যবস্থা যার সাহায্যে তড়িৎ শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারি বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তো এই যন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করি, বুঝলে? যখন রাসায়নিক শক্তি অর্থাৎ কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি তাকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি, মানে ইলেকট্রিক্যাল এনার্জিতে। ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তিতে পরিণত করছি। তখন যে যন্ত্র বা ব্যবস্থার অবলম্বন করছি আমরা, তাকে বলছে গ্যালভানিক সেল বা সরল ভোল্টীয় কোষ। গ্যালভানিক সেল বা সরল ভোল্টীয় কোষ। এখানে কি করা হয়? এখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, আর এর উল্টো কাজটা যখন করা হয় তখন সেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল। এর উল্টো কাজটা যখন করা হয়, অর্থাৎ কিনা ইলেকট্রিক্যাল এনার্জিকে যখন কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করি, ইলেকট্রিক্যাল এনার্জিকে যখন আমরা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করি, অর্থাৎ তড়িৎ শক্তির মাধ্যমে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে যায়, তড়িৎ শক্তির বিনিময়ে যখন আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে যাই, তখন সেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল এর উদাহরণ আমরা দিই। ইলেকট্রোলাইটিক সেলের উদাহরণ আছে মেটাল এক্সট্রাকশনের ক্ষেত্রে আমরা অনেক সময়তে ইলেকট্রোলাইটিক সেল ইউজ করি। যেমন ধরো সলভে কেলনার স্কেল, সোডিয়াম
নিষ্কাশন করছি ডাউন পদ্ধতিতে, তখন ইলেকট্রোলাইটিক সেল ইউজ করা হয়। সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করছি সলভেকেলনার পদ্ধতিতে, তখন সেখানে ইলেকট্রোলাইটিক সেল ব্যবহার করা হয়। আর ভোল্টীয় কোষ গ্যালভানিক সেল, এর মধ্যে ড্যানিয়েল সেল একটা খুব পরিচিত। তা আমরা প্রথমে সরল ভোল্টীয় কোষ একটু কথা আলোচনা করি। তার আগে একটা কথা বলে নিই, যে এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল, যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে বা তড়িৎ শক্তি ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে আমরা কনভার্ট করি, পরিণত করি, পরিবর্তন করি, তা সেই প্রক্রিয়াতে আমরা যে পদ্ধতির আশ্রয় নিই সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এবং আমরা ইলেকট্রোলাইসিস প্রসেস শিখেছি, যেখানে কিনা দুটো তড়িৎদ্বার থাকে, একটা অ্যানোড এবং একটা ক্যাথোড। দুটো আয়ন থাকে, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন। ইলেকট্রোড দুটো থাকে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। ক্যাটায়ন গিয়ে ক্যাথোডে যায়, ক্যাটায়ন যায় সেখানে ইলেকট্রন নেয় এবং নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়, নিউট্রাল অ্যাটম। অ্যানায়ন অ্যানোডে যায়, গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয়, যে নিউট্রাল অ্যাটমে রূপান্তরিত হয়। এখন ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারিত হওয়া, তাই না? তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে বিজারিত হয়। তাহলে ক্যাথোডে কি ঘটনা ঘটে? রিডাকশন। আর অ্যানোডে কি ঘটনা ঘটে? অক্সিডেশন। এই কথাটা তোমরা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইলেকট্রোলাইসিস যখন হয়, তড়িৎ বিশ্লেষণ ক্রিয়া যখন ঘটে, তখন ক্যাথোডে ক্যাটায়ন এবং অ্যানোডে অ্যানায়ন মুক্ত হয়। ক্যাথোডে ক্যাটায়ন কিভাবে মুক্ত হয়? না, ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হয়, অর্থাৎ বিজারিত হয়। অ্যানোডে অ্যানায়ন কিভাবে মুক্ত হয়? না, ইলেকট্রন বর্জন করে মুক্ত হয়, অর্থাৎ কিনা অক্সিডেশন হয়। তাহলে ক্যাথোডে রিডাকশন এবং অ্যানোডে অক্সিডেশন ঘটানোর প্রক্রিয়ার মধ্যে দিয়েই তড়িৎ বিশ্লেষণ ক্রিয়া ঘটে। তাহলে আমরা যদি ইলেকট্রোডকে কোথাও সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে এই রিডাকশন এবং অক্সিডেশনের ধারা থেকেই আমরা ইলেকট্রোড চেনার চেষ্টা করব। যেখানে রিডাকশন হবে সেটা হচ্ছে ক্যাথোড, যেখানে অক্সিডেশন হবে সেটা হচ্ছে অ্যানোড। তা আমরা ড্যানিয়েল সেল নিয়ে আলোচনা করছি। দেখো, একটা পাত্রে একটা জিঙ্ক সালফেট ZnSO4 সলিউশন আমরা নিয়েছি। যার কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। এবং সেখানে একটা জিঙ্কের রড, জিঙ্ক দণ্ড ডুবিয়ে রেখে হয়েছে। আর একটা পাত্রে কপার সালফেট সলিউশন নেওয়া হয়েছে। যার কনসেন্ট্রেশন
1 মোলার, এবং সেখানেও একটা ইলেকট্রোড, একটা কপার দণ্ড ডুবিয়ে রাখা আছে। ঠিক আছে, এখন জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে জিঙ্কের দণ্ড ডুবিয়ে রাখলে যে ঘটনাটা ঘটে, যেটা আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক অ্যাটম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে দ্রবীভূত হয়। যত সময় যায় জিঙ্কের দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। জিঙ্কের দণ্ডটা আস্তে আস্তে, এই যে ইলেকট্রন ছেড়ে আসছে সেটা কোথায় থাকে? জিঙ্কের দণ্ডের গায়ে থাকে। সেটা আস্তে আস্তে ঋণাত্মক আধান বিশিষ্ট হতে থাকে, আর দ্রবণে জিঙ্ক আয়নের গাঢ়ত্ব ক্রমশ বাড়তে থাকে। এখানে উল্টো ঘটনাটা ঘটে। কপার সালফেট সলিউশনের মধ্যে কি থাকে? Cu++ আর SO4 এই ক্ষেত্রে আমরা দেখি কপার আয়নগুলো কপার দণ্ডের গায়ে যাচ্ছে, দুটো করে ইলেকট্রন নিচ্ছে এবং কপার অ্যাটম হিসাবে কপার দণ্ডের গায়ের উপর জমা হচ্ছে। অর্থাৎ যত সময় যায় তত কপার দণ্ডটা আস্তে 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 মোটা হতে থাকে, আর দ্রবণে কপার আয়ন কমতে থাকে। এখানে জিঙ্ক দণ্ডটা ক্ষইতে থাকে, এখানে কপার দণ্ডটা মোটা হতে থাকে। এবার এই দুটোকে যদি তুমি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করো, তাহলে তুমি দেখবে জিঙ্ক যে ইলেকট্রনগুলো বর্জন করে দ্রবণে দ্রবীভূত হয়েছিল জিঙ্ক আয়ন হিসাবে, সেই ইলেকট্রনগুলো এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কপার দণ্ডের গায়ে এসে উপস্থিত হয়েছে, এবং দ্রবণের যে কপার আয়নগুলো ছিল তারা ওই ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু তৈরি করেছে, এবং কপার পরমাণুগুলো কপার দণ্ডের গায়ে জমা হয়েছে। তাহলে একটা ইলেকট্রনের স্রোত জিঙ্ক থেকে কপারের দিকে যাচ্ছে, এবং আমরা জানি যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ যায় বলে ধরা হয়। তাহলে তড়িৎ প্রবাহ কপার থেকে জিঙ্কের দিকে আসবে। তো এইভাবে আমরা একটা কোষ তৈরি করতে পারছি। এখানে রাসায়নিক শক্তি, রাসায়নিক পরিবর্তন তড়িৎ পরিবহনে সাহায্য করছে। কিভাবে? কারণ জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন তৈরি হওয়াটা একটা রাসায়নিক পরিবর্তন, কপার আয়ন থেকে কপারে পরিণত হওয়াটা একটা রাসায়নিক পরিবর্তন। এই পরিবর্তনগুলো যদি না থাকতো তাহলে আমরা ফ্রি ইলেকট্রন পেতাম না। ফ্রি ইলেকট্রন না পেলে সেটাকে পরিবাহী তারের মধ্যে দিয়ে পাঠানো সম্ভব হতো না, তাহলে তড়িৎ প্রবাহ চলতো না। এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে তাকে আমরা সংক্ষেপে এরকম ভাবে লিখতে পারি, Zn প্লাস Cu প্লাস প্লাস তৈরি হচ্ছে Zn প্লাস 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 কপার, জিঙ্ক প্লাস 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 কপার। ঠিক আছে? বা কেউ যদি একটু সম্পূর্ণ ইকুয়েশন লেখার চেষ্টা করে, সে হয়তো ইকুয়েশনটাকে এইভাবে লিখবে, Zn প্লাস CuSO4, ZnSO4 প্লাস কপার। এই যে রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়া আমাদের তড়িৎ প্রবাহ চলতে সাহায্য করছে। এখানে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে দ্রবীভূত হচ্ছে। ইলেকট্রন ছাড়া মানে জারণ ঘটা, তাই না? অক্সিডেশন, জারিত হওয়া। তাহলে এই জিঙ্কের যে কম্পার্টমেন্ট, এইখানে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন। তাহলে এটাকে আমরা অ্যানোড বলতে পারি, কারণ আমরা দেখেছি তড়িৎ বিশ্লেষণে
অ্যানোডে অক্সিডেশন হয়, সো ইট মে বি কল্ড অ্যাজ অ্যানোড। আর এখানে কপার দুটো ইলেকট্রন নিয়ে মেটালিক কপারে কনভার্টেড হচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া চলছে, দ্যাট মিন্স রিডাকশন হচ্ছে, রিডাকশন, বিজারণ। ঠিক আছে, তাহলে এটাকে তুমি ক্যাথোড হিসাবে ধরতে পারো। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষে এই কম্পার্টমেন্ট, এখানে এটা অ্যানোড হিসাবে, এটা ক্যাথোড হিসাবে কাজ করছে। ঠিক আছে, এটা অ্যানোড হিসাবে কাজ করছে, এটা ক্যাথোড। এই টোটালটা মিশিয়ে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ যেটা আমরা বলি, যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, সেটা তৈরি হচ্ছে। এটাকে আমরা বলি একটা হাফ সেল, এটাকে বলি একটা অর্ধকোষ। বাংলায় বলে অর্ধকোষ, ইংরেজিতে বলে হাফ সেল, জারণ অর্ধকোষ। এখানে জারণ ঘটছে, এটা হচ্ছে জারণ অর্ধকোষ, অক্সিডেশন হাফ সেল, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। এটা হলো গিয়ে বিজারণ অর্ধকোষ। বোঝা যাচ্ছে কথাটা? তো এই দুটো হাফ সেল নিয়েই একটা কমপ্লিট সেল, একটা পুরোপুরি তড়িৎ গ্যালভানিক সেল আমরা পাচ্ছি, দুটো হাফ সেলকে ব্যবহার করে। সেল রিয়াকশন বলে একটা কথা আছে, সেল রিয়াকশন, সেটা কি করে লিখে দেখো। সেল রিয়াকশন লেখার সময়, রাসায়নিক বিক্রিয়ার সময় যেমন আমরা বিকারক পদার্থগুলোকে বাঁ দিকে, বিক্রিয়াজাত পদার্থকে ডান দিকে লিখে থাকি, সেল রিয়াকশনের সময়ও অ্যানোডে সম্পন্ন হচ্ছে যে ক্রিয়া তাকে আমরা আগে লিখি, তারপর লিখি ক্যাথোডে সম্পন্ন ক্রিয়াকে। অ্যানোডে কি ক্রিয়া সম্পন্ন হচ্ছে? জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, আমরা সেটা এভাবে প্রকাশ করি। এর মাঝে একটা দাড়ি টানা আছে, জিঙ্ক আর জিঙ্ক আয়নের মাঝে একটা দাড়ি টানা আছে। এই দাড়িটার অর্থটা কি? এই দাড়িটার অর্থ হচ্ছে জিঙ্ক এবং জিঙ্ক আয়নের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, বিভব পার্থক্য। এবং কথা হচ্ছে বিভব পার্থক্য কাকে বলে? হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স? পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে ইমব্যালেন্স অফ চার্জ, অর্থাৎ আধানের বৈষম্য, কোথাও আধান আছে কোথাও নেই, বা কোথাও বেশি আছে কোথাও কম আছে। এখানে যে বৈষম্য আছে সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, জিঙ্ক নিউট্রাল, এখানে Zn প্লাস প্লাস ধনাত্মক আয়ন, তাহলে এই দুটোর মধ্যে পরিষ্কার একটা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা এখানে বুঝতে পারছি। তারপর দুটো বড় দাড়ি দেয়া হয়, এটার অর্থ হচ্ছে সল্ট ব্রিজ, এটাকে বলে লবণ সেতু বা সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ জিনিসটা কি আমরা এর পরে সেটা ব্যাখ্যা করছি। তারপরে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া কি? কপার প্লাস ছিল সলিউশনের মধ্যে অ্যাকুয়াস, সে চলে এলো কি মেটালিক কপার। ঠিক আছে, এইটাকে আমরা বলি এই সেল রিয়াকশন, এই ইলেকট্রোকেমিক্যাল সেলে এটা হচ্ছে গিয়ে সেল রিয়াকশন, যেখানে অ্যানোডের রিয়াকশনটা লেখা হয় বাঁ দিকে, ক্যাথোডের রিয়াকশনটা লেখা হয় ডান দিকে। ই সেল অর্থাৎ তড়িৎচালক বল, সেলটা যে কাজ করবে তার একটা তড়িৎচালক বল লাগবে। ই সেল সমান লেখা হয় ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ই ক্যাথোড জিনিসটা কি না ক্যাথোডের পোটেনশিয়াল ডিফারেন্স, ই অ্যানোড জিনিসটা কি না অ্যানোডের পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে সিউ প্লাস প্লাস আর সিউ এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স মাইনাস Zn এবং Zn প্লাস প্লাস আয়নের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটোর বিয়োগফলই হচ্ছে গিয়ে ই সেল। এবং ই সেল পজিটিভ হলে তবেই এই সেলটা কিন্তু কাজ করবে, ই সেল নেগেটিভ হলে এই সেলটা কাজ করবে না। আমরা যখন প্রবলেম সলভ করব তখন এই দিকটার প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দেব।
তো এখন আমরা লবণ সেতুর কথাটাই আসি, বুঝলেন, যে লবণ সেতু কি জিনিস। সল্ট ব্রিজ, দেখো এই প্রক্রিয়াটাকে তোমরা যদি একটু চিন্তা করে দেখো, যে এই প্রক্রিয়াটা শুরু হবে, কাজ করবে, তড়িৎ পরিবাহিত হতে থাকবে, এইসব নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। কেন দীর্ঘস্থায়ী হবে না? তার কারণ হচ্ছে সময়ের সাথে সাথে এখানে জিঙ্ক আয়নের কনসেন্ট্রেশন ক্রমশ বৃদ্ধি পাবে। কনসেন্ট্রেশন অফ জিঙ্ক আয়ন ইন সলিউশন সেটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, এবং সালফেট আয়ন তো আর বাড়ছে না, তাহলে সালফেট আয়নের পরিমাণটা কমে যাচ্ছে জিঙ্কের চাইতে। এবার জিঙ্ক আয়নগুলো কি করবে, এই দণ্ডের গায়ে যে ইলেকট্রনগুলোকে সে ছেড়ে রেখে এসেছে, সেই ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করবে। জিঙ্ক আয়নগুলো কি করবে না, যে ইলেকট্রনগুলোকে সে দণ্ডের গায়ে ছেড়ে এসেছে সেই ইলেকট্রনগুলোকে সে আকর্ষণ করবে, এবং যত জিঙ্ক আয়ন বাড়বে তত এই আকর্ষণ বলটাও কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাবে। ফলে এই ইলেকট্রনগুলো আর পরিবাহী তার দিয়ে এই হাফ সেল, রিডাকশন হাফ সেল মানে কপার সালফেটের দিকে যাওয়ার চেষ্টা করবে না। আর ইলেকট্রনগুলো যদি এপাশে না আসে, তাহলে কপার আয়নগুলো আর তড়িৎদ্বারে মুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ইলেকট্রন কিন্তু তারা পাবে না। কপার আয়নগুলো তড়িৎদ্বারে মুক্ত হওয়ার জন্য যে ইলেকট্রন প্রয়োজন, সেই ইলেকট্রনের ব্যবস্থা সে করতে পারবে না। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে গোটা প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে, শুরু হবে, কিছু দূর চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। প্রক্রিয়াটা যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করা হয়, যার মাধ্যমে, সেটাই হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু। সল্ট ব্রিজে একটা ইউ আকৃতির কাঁচ নল নেওয়া হয়। যে কাঁচ নলের মুখটা তোমার সচ্ছিদ্র কিছু দিয়ে আটকানো থাকে, আর এর ভিতরে একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য নেওয়া হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নেওয়া হয়। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পছন্দ করা হয় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্যাটায়ন এবং অ্যানায়নের ভেলোসিটি সমান, প্রায় সমান, পুরো সমান বলাটা ঠিক না, প্রায় সমান। তাহলে কেমন ইলেকট্রোলাইট আমরা ব্যবহার করব? দুটো বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য কি বললাম, যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ভেলোসিটি প্রায় সমান হবে। আর দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্যাটায়নগুলো বা অ্যানায়নগুলো, ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো ধরনের আয়নই এই ZnSO4 বা CuSO4 বা Zn2+ বা Cu2+ কারোর সাথে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া করবে না। ঠিক আছে? তাহলে সেটা সল্ট ব্রিজের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। এক নম্বর হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ভেলোসিটি সমান হতে হবে, আর দু নম্বর হচ্ছে ইলেকট্রোলাইটের মধ্যে এমন আয়ন থাকতে হবে যে আয়নগুলো, যে আমরা সেলের মধ্যে প্রয়োগ করছি সল্ট ব্রিজকে, তার যে লবণ বা তার যে আয়ন তার সাথে কোনো রকম বিক্রিয়া করবে না। এবার সল্ট ব্রিজকে আমরা উল্টো করে এখানে যোগ করে দিলাম। এর মধ্যে ধরো সে KCl নেওয়া আছে। এইবার কি হবে, যখনই জিঙ্ক আয়নের গাঢ়ত্ব, জিঙ্ক আয়নের কনসেন্ট্রেশন এখানে বেড়ে যাবে, তখনই এখান থেকে Cl- গুলো ধীরে ধীরে এই সচ্ছিদ্র পর্দার মধ্যে দিয়ে বেরিয়ে এসে লবণে চলে আসবে, মানে অ্যানায়নের পরিমাণটাকে বৃদ্ধি করবে। সালফেট আয়ন তো আর বাড়ানো যাবে না, সালফেট আয়ন একই জায়গায় আছে, তাহলে নতুন আর একটা অ্যানায়নের সঙ্গে যুক্ত করা হলো, যাতে সে ক্যাটায়ন মানে জিঙ্কগুলোকে আকর্ষণ করে।
করলে কি হবে, এই ইলেকট্রনগুলোর ওপর জিঙ্কের আকর্ষণ কমে যাবে, এই ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করে জিঙ্ক তড়িৎদ্বার থেকে কপারের দিকে যেতে পারবে। আবার উল্টো দিকে দেখো, এখানে সময়ের সাথে সাথে কপার আয়নের পরিমাণ অনেক কমে যাবে। যত কপার আয়নগুলো তো গিয়ে একেবারে তড়িৎদ্বারে মুক্ত হচ্ছিল। তা আগে কি ছিল, কপার আয়ন মানে নেট পজিটিভ চার্জ আর নেট নেগেটিভ চার্জ সমান ছিল। কপার আয়ন আর সালফেট আয়ন টোটাল পজিটিভ নেগেটিভ দুটো সমান ছিল। এবার যত সময় যাচ্ছে কপারগুলো গিয়ে সব তড়িৎদ্বারে জমা হচ্ছে, তাহলে অ্যানায়নের পরিমাণটা বেশি থেকে যাচ্ছে। অ্যানায়নগুলোর আকর্ষণ বিশেষভাবে অ্যানায়নগুলোর আকর্ষণ বিশেষভাবে ক্যাটায়নের ওপর পড়ছে। তার যে ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল যেটা, সেটা ক্যাটায়নের ওপর গিয়ে অনেক বেশি পরিমাণে পড়বে। ফলে কপার আয়নগুলো আর তড়িৎদ্বারে গিয়ে মুক্ত হতে পারবে না। এই অবস্থায় দাঁড়িয়ে লবণ সেতুর কাজটা কি, সল্ট ব্রিজের কাজটা কি, যখনই কপার আয়ন কমে আসছে সলিউশনের মধ্যে, তখন সেই সল্ট ব্রিজ থেকে পটাশিয়াম আয়নগুলো অর্থাৎ ক্যাটায়নগুলো সলিউশনে চলে আসছে, এসে পজিটিভ চার্জটাকে সলিউশনের মধ্যে বাড়িয়ে দিচ্ছে। পজিটিভ চার্জ যদি সলিউশনের মধ্যে বেড়ে যায়, তাহলে কপার আয়নগুলো নিশ্চিন্তে তড়িৎদ্বারে এসে জমা হতে পারছে। কারণ সালফেট আয়নগুলো কপার আয়ন ছাড়াও কে প্লাস আয়নকে আকর্ষণ করবে, কপার আয়নের ফ্রিনেসটা অনেকটা বেড়ে যাবে। এইভাবে লবণ সেতু এই গোটা প্রক্রিয়াটাকে চলতে সাহায্য করে। অনেক সময় কোশ্চেনের মধ্যে দেয়া থাকে দেখবে যে এই সল্ট ব্রিজের কাজটা কি, লবণ সেতু কি কাজ করে। তা তুমি বলবে 1 নম্বর হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ চলতে সাহায্য করে। নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ চলতে সাহায্য করে মানে কোনো রকম তড়িৎ প্রবাহ অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে যদি কোনো কারণে বাধা তৈরি হয়, বাধা তৈরির কারণগুলো আমরা আলোচনা করলাম, সেটা সল্ট ব্রিজ মুক্ত করে দেয়, সেই বাধাটাকে সরিয়ে দেয়। আর কি কাজ করে না, সল্ট ব্রিজ দুটো দ্রবণকে, দুটো হাফ সেলকে তড়িৎ, অ্যানোড হাফ সেল এবং ক্যাথোড হাফ সেল, একে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে। অ্যানোড হাফ সেল এবং ক্যাথোড হাফ সেলকে তড়িৎ নিরপেক্ষ রাখতে, অর্থাৎ এখানে হয়তো ক্যাটায়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন ও অ্যানায়ন সাপ্লাই করছে, করে এটাকে তড়িৎ নিরপেক্ষ রাখছে। এখানে অ্যানায়ন বেড়ে গেলে ক্যাটায়ন সাপ্লাই করে তড়িৎ নিরপেক্ষ রাখছে। এবং দুটো সলিউশন অর্থাৎ অ্যানোড হাফ সেল এবং ক্যাথোড হাফ সেলকে পরস্পর থেকে বিচ্ছিন্ন রাখতেও সাহায্য করে। অ্যানোড হাফ সেল এবং ক্যাথোড হাফ সেলকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রাখতেও সাহায্য করে। এই তিনটেই হচ্ছে সল্ট ব্রিজের প্রধান কাজ, অর্থাৎ এই সলিউশন যাতে এখানে বা এই সলিউশন যাতে এখানে কোনোভাবেই না চলে আসে, সেই মিক্সিং এর পথে বাধা তৈরি করে। ঠিক আছে, অনেক সময় তোমাদের দেখবে একটা ছোট্ট কোশ্চেন থাকে যে গ্যালভানিক সেলের সাথে ইলেকট্রোলাইটিক সেলের পার্থক্য করতে দেয়। গ্যালভানিক সেলের সাথে কার পার্থক্য করতে দেয়? ইলেকট্রোলাইটিক সেলের। গ্যালভানিক সেলে মূল কাজটা কি করা হয়? মূল কাজটা করা হয় রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর। ইলেকট্রোলাইটিক সেলে কি করা হয়? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে আসা, অর্থাৎ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা অবশ্যই ধরবে তোমরা। হ্যাঁ, দ্বিতীয় যে জিনিসটা পার্থক্যে লিখবে সেটা হচ্ছে গ্যালভানিক সেলে অ্যানোডটা নেগেটিভ, এই যে ইলেকট্রন রয়েছে নেগেটিভ, এবং ক্যাথোডটা পজিটিভ। ঠিক আছে, অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ। ইলেকট্রোলাইটিক সেলে ঠিক এর উল্টো, ক্যাথোডটাই হয় নেগেটিভ, কারণ ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে মুক্ত হয় হয়ে ইলেকট্রন নেয়, মানে ক্যাথোডটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে। ক্যাথোডটাই নেগেটিভ, অ্যানোডটা পজিটিভ। অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছাড়ে, তাই অ্যানোডটাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে রাখা হয়। এইটা হচ্ছে গ্যালভানিক সেলের সাথে ইলেকট্রোলাইটিক সেলের একটা
পার্থক্যের জায়গা, আলাদা করার জায়গা, এগুলো সব ছোট ছোট কোশ্চেন আছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ একটা প্রক্রিয়া, যেটা ইলেকট্রোলাইটিক্সেরই হোক, মানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করাই হোক, বা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করাই হোক না কেন, যাই হোক না কেন, এটা এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় ইলেকট্রনের আদান প্রদান হয়। কেউ ইলেকট্রন ছেড়ে দেয়, কেউ ইলেকট্রন গ্রহণ করে, ফলে কেউ অক্সিডাইজড হয়, কেউ রিডিউসড হয়। ইলেকট্রনের আদান প্রদান যে বিক্রিয়াতে ঘটবে না, সেই বিক্রিয়া দিয়ে তুমি কোনো সেল বানাতে পারবে না। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো এটা থেকে আমরা বেরিয়ে আসছি আপাতত। ধরো NaCl প্লাস AgNO3 বিক্রিয়ার শেষে তৈরি হয় AgCl প্লাস NaNO3। তুমি যদি অক্সিডেশন নাম্বার চেক করো, NaCl Na+1, Cl -1, AgNO3 তে Ag+1, NO3 রেডিকাল -1, AgCl এ Ag+1, Cl -1, NaNO3 তে Na+1, NO3 -1। অর্থাৎ গোটা রাসায়নিক বিক্রিয়াটার মধ্যেই জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটছে না। কেউ ইলেকট্রন দিচ্ছেও না, কেউ ইলেকট্রন নিচ্ছেও না। তাহলে এটা জারণ বিজারণ শ্রেণীর বিক্রিয়া নয়, এবং এটা দিয়ে তুমি কোনো সেল বানাতে পারবে না। কিন্তু এই বিক্রিয়াটা যদি তুমি খেয়াল করো, Zn প্লাস H2SO4 তৈরি হয় কি? ZnSO4 প্লাস হাইড্রোজেন। Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস হাইড্রোজেন। এখানে জিঙ্ক, যার অক্সিডেশন নাম্বার ছিল 0, সে হলো +2, হাইড্রোজেনের ছিল +1, সে হলো গিয়ে 0, সালফেট মূলক -2, সালফেট মূলক -2। তার মানে কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা ইলেকট্রন বিনিময় হয়েছে, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়েছে এবং হাইড্রোজেন সেই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এটা দিয়ে এই রাসায়নিক বিক্রিয়াটার সাহায্যে আমি অবশ্যই একটা সেল বানাতে পারি। কিরকম সেল? সেল রিঅ্যাকশনটা কিভাবে লিখব? সেল রিঅ্যাকশন কি করে লিখতে হয় আমরা বলেছি যে অ্যানোডটাকে বাঁ দিকে লিখতে হয়। মনে রাখবে কি করে? অ্যালফাবেটিক্যালি মনে রাখার চেষ্টা করবে। অ্যানোড শুরু হচ্ছে A দিয়ে, ক্যাথোড শুরু হচ্ছে C দিয়ে। A যেহেতু C এর আগে, তাই বাঁ দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড। অ্যানোডে কি হয়? অক্সিডেশন, অক্সিডেশনের প্রথম আছে O। ক্যাথোডে কি হয়? রিডাকশন, প্রথম আছে R। তাহলে সেক্ষেত্রেও অক্সিডেশন রিডাকশনের আগে অ্যালফাবেটিক্যালি আসবে, সেই হিসাবেও অ্যানোডে অক্সিডেশন হয় বলে অ্যানোডটাকে বাঁ দিকে লিখবে। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। এখানে কার অক্সিডেশন হচ্ছে? জিঙ্কের। জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, Zn থেকে Zn2+, অ্যাকোয়াস। ঠিক আছে, এই যে দাগটা দিয়েছি এটা বিভব পার্থক্য, দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে। সল্ট ব্রিজ, H+ অ্যাকোয়াস থেকে হাইড্রোজেন। এখানেও ই সেল সমান কি? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড।
ই সেল মানে হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ধরো আর একটা বিক্রিয়ার কথা বলি, যদি FeCl3 প্লাস SnCl2 বিক্রিয়া করে তৈরি করছে FeCl2 প্লাস SnCl4। FeCl2 প্লাস SnCl4, এখানে আয়রন কি অবস্থায় আছে? এখানে আয়রন আছে +3, ক্লোরিন -1 ইন্টু 3, 3 +2, ক্লোরিন -1 ইন্টু 2, এখানে আয়রন +2, ক্লোরিন -1 ইন্টু 2, 3 +4, ক্লোরিন -1 ইন্টু 4। এখানেও দেখো ইলেকট্রনের বিনিময় হচ্ছে। কিভাবে বুঝবে? কারণ অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, আয়রন +3 থেকে +2 হয়েছে, 3 +2 থেকে +4 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ ঘটেছে। অক্সিডেশন নাম্বারে চেঞ্জ ঘটা মানে কেউ অক্সিডাইজড হচ্ছে, কেউ রিডিউসড হচ্ছে। তো এখানে আমরা একটা সেল বানাতেই পারি এই বিক্রিয়ার সাহায্যে। এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অবশ্যই একটা ইলেকট্রোকেমিক্যাল সেল বানানো যায়। অক্সিডেশন হচ্ছে কোথায়? অক্সিডেশন হচ্ছে Sn2+ থেকে Sn4+। অক্সিডেশন মানে কি? ইলেকট্রন বর্জন। তো এখানে সেই কাজটা হচ্ছে Sn2+ অ্যাকুয়াস থেকে Sn4+ অ্যাকুয়াস, সল্ট ব্রিজ। Fe3+ অ্যাকুয়াস থেকে Fe2+ অ্যাকুয়াস। এখানেও ই সেল সমান হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ই সেল মানে হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এখানেও তাই। পরিষ্কার? বেশ, এইরকম করে আমরা কোনো একটা রাসায়নিক সমীকরণ পেলে সেই রাসায়নিক সমীকরণটা মানে সেখানে যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে সেই বিক্রিয়াটাকে দিয়ে আমরা কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল বানাতে পারবো কিনা সেটা একটু চেক করে দেখতে পারি। এবং ইলেকট্রোকেমিক্যাল সেল রিয়াকশন, যেটা সেল রিয়াকশন লিখতে পারি, ই সেল বের করতে পারি। হ্যাঁ, তো ই সেল পজিটিভ হলেই একমাত্র সেলটা চলবে, ই সেল নেগেটিভ হলে সেলটা চলবে না। এইবার আমরা আসি পোটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্য। আমরা একটু আগেই একটা আলোচনার সূত্রে বললাম যে বিভব পার্থক্য কথাটার অর্থটা কি। বিভব পার্থক্য কথাটার অর্থ হচ্ছে ইমব্যালেন্স অফ চার্জ, আধানের বৈষম্য। বিভব পার্থক্য কথাটার অর্থই হচ্ছে আধানের বৈষম্য, অর্থাৎ কোথাও আধান আছে কোথাও আধান নেই এরকম হতে পারে, বা কোথাও বেশি আধান আছে কোথাও কম আধান আছে এরকমও হতে পারে। এখন এই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, জারণ বিভব, অক্সিডেশন পোটেনশিয়াল, জারণ বিভব, এবং আরেকটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভব।
আমরা আগে অক্সিডেশন পোটেনশিয়াল নিয়ে আলোচনা করি, তারপর আমরা রিডাকশন পোটেনশিয়ালে যাব। ধরো তুমি কোনো ধাতুর লবণের দ্রবণের মধ্যে ওই ধাতুর একটা দণ্ডকে ডুবিয়ে রেখেছো। যেমন আমরা একটু আগে দেখছিলাম ZnSO4 সলিউশনের মধ্যে একটা জিঙ্ক রডকে ডুবিয়ে রাখা আছে। অর্থাৎ একটা ধাতব লবণের দ্রবণের মধ্যে একটা ধাতব দণ্ডকে যদি আমি ডুবিয়ে রাখি এবং সেই অবস্থায় ধাতব দণ্ড থেকে ধাতব পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে দ্রবণে দ্রবীভূত হয়, যেমন এখানে হয় Zn দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে দ্রবীভূত হয়, তাহলে ওই ধাতব দণ্ডকে, ইলেকট্রনগুলো তো ধাতব দণ্ডের গায়ে জমা থাকে আর দ্রবণে জিঙ্ক আয়ন থাকে, তাহলে ওই ধাতব দণ্ড এবং জিঙ্ক আয়নের মধ্যে যে বিভব পার্থক্য দেখা যায় সেটাকে আমরা বলি অক্সিডেশন পোটেনশিয়াল। এখানে অক্সিডেশন হচ্ছে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, করে দ্রবণে দ্রবীভূত হচ্ছে, সুতরাং এখানে অক্সিডেশন ঘটছে। পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে, তাই এটাকে বলা হয় অক্সিডেশন পোটেনশিয়াল বা জারণ বিভব। এটাকে কি বলা হয়? অক্সিডেশন পোটেনশিয়াল বা জারণ বিভব এটা বলা হয়। তাহলে কোনো এক when a metal rod is placed into its salt solution, and as a result of that, if metal atom from the metal rod loses electron and dissolve in the solution as cation, then the potential difference occur between the metal rod and the salt solution is called oxidation potential. একটা মেটাল রডকে আমরা তারই ওই মেটালেরই কোনো সল্টের সলিউশনে যদি আমি ইমার্স করে রাখি, ডুবিয়ে রাখি, এবং সেক্ষেত্রে যদি মেটাল রড থেকে ইলেকট্রন ছেড়ে মেটাল অ্যাটমগুলো সলিউশনের মধ্যে চলে আসে, তাহলে ওই মেটাল রড এবং সলিউশনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে সেটাকে আমরা অক্সিডেশন পোটেনশিয়াল বলে থাকি। এবং সিম্বলিক্যালি এটাকে কিভাবে লেখা হয় জানো? Zn2+, এইভাবে লেখা হয়। দিস ইজ দ্য অক্সিডেশন পোটেনশিয়াল, সিম্বল অফ অক্সিডেশন পোটেনশিয়াল। এটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়ালের সিম্বল। দেখো তুমি এখানে জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস হয়েছে, অর্থাৎ অক্সিডেশন ঘটেছে। জেনারেলি আমরা এটাকে এভাবেও লিখে থাকি Mn+ থেকে M থেকে Mn+, অর্থাৎ মেটাল M ছিল, সেটা ইলেকট্রন ছেড়ে দিল। কটা ইলেকট্রন ছেড়ে দিল? Nটা ইলেকট্রন ছেড়ে দিয়ে N+ হলো। এখানে মেটাল হচ্ছে জিঙ্ক আর N হচ্ছে 2। বোঝা যাচ্ছে কথাটা? তেমনি রিডাকশন পোটেনশিয়াল কাকে বলবো? যদি এমন হয় কোনো একটা মেটাল রডকে ওই মেটালের সল্টের মধ্যে আমি ডিসলভ করে রেখেছি এবং সেই অবস্থায় সল্ট সলিউশন থেকে মেটাল আয়নগুলো এসে মেটালের গায়ে, মেটাল রডের গায়ে জমা হচ্ছে, ইলেকট্রন নিয়ে নিউট্রাল হচ্ছে, তাহলে ওই মেটাল রড এবং সলিউশনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে সেটাকে বলবো আমরা রিডাকশন পোটেনশিয়াল। কেন রিডাকশন পোটেনশিয়াল বলবো? তার কারণ এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে রিডাকশনের মাধ্যমে। আয়ন আসছে, ক্যাটায়ন আসছে, এসে ইলেকট্রন নিচ্ছে। ইলেকট্রন নেওয়া মানে রিডিউসড হওয়া। এই ইলেকট্রন নেওয়ার মাধ্যমেই তো মেটাল রড আর সলিউশনের মধ্যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। তা রিডাকশন পোটেনশিয়ালকে আমরা এভাবে লিখি Cu2+ থেকে Cu। তোমাকে এই সিম্বল দেখে বুঝতে হবে যে কোনটা অক্সিডেশন পোটেনশিয়াল, কোনটা রিডাকশন পোটেনশিয়াল। ছিল Cu2+,
ইলেকট্রন নিয়ে হলো কপার, তার মানে রিডাকশন হলো, তাহলে এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো রিডাকশন পটেনশিয়াল। ছিল জিঙ্ক, ইলেকট্রন ছেড়ে দিয়ে হলো জিঙ্ক প্লাস, তাহলে এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো সেটা হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল। এটা সাধারণভাবে আমরা এভাবেও লিখি, ই এম এন প্লাস থেকে এম, অর্থাৎ ক্যাটায়ন ছিল, ইলেকট্রন নিয়ে এম এ কনভার্টেড হলো। তাহলে আমরা কি বোঝাতে পারলাম যে হোয়াট ইজ অক্সিডেশন পোটেনশিয়াল এন্ড হোয়াট ইজ রিডাকশন পোটেনশিয়াল, এটা কি বোঝাতে গেল? একটা শব্দ দেখবে বইয়ের মধ্যে, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বলে একটা কথা আছে। প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে? প্রমাণ জারণ বিভব আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে কোনো অবস্থায় অ্যাট এনি কন্ডিশন অক্সিডেশন পোটেনশিয়াল আমরা দেখাই at any condition oxidation potential at any condition reduction potential। এবার স্ট্যান্ডার্ড কথাটা যখন আমরা ব্যবহার করছি, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তখন দেখবে মাথাতে একটা জিরো বসিয়ে দেওয়া হয়েছে, ই জিরো এম থেকে এম এন প্লাস, তার মানে এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, প্রমাণ জারণ বিভব। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। আর সিমিলারলি যখন ই জিরো এম এন প্লাস থেকে এম, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এখন কখন আমি স্ট্যান্ডার্ড শব্দটা ব্যবহার করব? দুটো কন্ডিশন আছে, বুঝেছো? একটা হচ্ছে তুমি রিডাকশন পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়াল মাপছো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কন্ডিশন নাম্বার 1 হচ্ছে টেম্পারেচার মাস্ট বি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সল্ট সলিউশন তার কনসেন্ট্রেশন হবে 1 মোলার। এই যে আমরা বলছি কোনো একটা মেটাল রডকে ওই মেটালের যে কোনো
সলিউশনের মধ্যে রাখো, তো সেই সলিউশনটা কত হবে? 1 মোলার। এই দুটো হলেই আমরা সেই পোটেনশিয়াল ডিফারেন্সকে বলবো স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ডিফারেন্স, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ডিফারেন্স। এইবার কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা শোনো। যে কোনো ধাতু বা অধাতুরই স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল এবং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান বার করে সেগুলোকে একটা তালিকাভুক্ত করে রাখা আছে, দেখতে পাবে। সেই তালিকাতে তুমি যদি চেক করো তাহলে দেখবে মেটাল হোক চাই নন মেটাল, অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালের মান একটা আয়নের ক্ষেত্রে, ধরো Na থেকে Na+ হচ্ছে, বা সেটা হলে হবে অক্সিডেশন পোটেনশিয়াল। মানে আমি যদি এরকম বলি, Zn2+ থেকে Zn E0, এটা কি রিডাকশন পোটেনশিয়াল? এর মান যদি x ভোল্ট হয়, ইউনিট হচ্ছে ভোল্ট, তাহলে E0 Zn থেকে Zn2+ হবে -x ভোল্ট। অর্থাৎ যে কথাটা আমি বলতে চাইছি, কোনো একটা মেটাল বা কোনো একটা নন মেটালে অক্সিডেশন পোটেনশিয়ালের মান যা, রিডাকশন পোটেনশিয়ালেরও মান তাই, কেবল চিহ্নটা পাল্টিয়ে যাবে। অক্সিডেশন পোটেনশিয়াল যদি প্লাস দিয়ে থাকে তাহলে রিডাকশন পোটেনশিয়াল মাইনাস দিয়ে হবে। বুঝতে পেরেছ? এটা 1 নম্বর কথা মনে রাখবে। মেটাল হোক চাই নন মেটাল, তাদের অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়ালের মান সর্বদা সমান হবে, কেবল চিহ্নটা আলাদা হবে। অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়াল যদি প্লাস হয়, রিডাকশন পোটেনশিয়াল অবশ্যই মাইনাস হবে। যে পদার্থের অক্সিডেশন পোটেনশিয়ালের মান বেশি, তুমি জানবে তার অক্সিডাইজড হওয়ার ট্রেন্ডও কিন্তু বেশি। যার অক্সিডেশন পোটেনশিয়ালের মান বেশি, তার কি চান্স বেশি? অক্সিডাইজড হওয়ার চান্স বেশি। অক্সিডাইজড হওয়া মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে যে পদার্থের অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, তার ইলেকট্রন ছাড়ার সম্ভাবনাও বেশি। এবং যেহেতু অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়াল এর ভ্যালুটা এক, চিহ্ন আলাদা, তাই অক্সিডেশন পোটেনশিয়াল বেশি হওয়ার অর্থই হচ্ছে রিডাকশন পোটেনশিয়ালটা কম। তাহলে তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি। যেহেতু অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি, রাদার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা কম, যেহেতু রিডাকশন পোটেনশিয়ালটা কম। ঠিক একই রকম ভাবে উল্টো দিকে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি, তার কিন্তু রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি। রিডিউসড হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা, অর্থাৎ সে সর্বদা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, অর্থাৎ রিডিউসড হতে চাইবে। হ্যাঁ, আর রিডাকশন পোটেনশিয়াল বেশি মানে অক্সিডেশন পোটেনশিয়ালটা কম। অক্সিডেশন পোটেনশিয়াল কম মানে সে ইলেকট্রন ছাড়তে চাইবে না। যে সত্যি করে ইলেকট্রন নিতে চাইছে, তো ইলেকট্রন ছাড়তে চায় না। এই কথাগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। আমরা পরের ক্লাসে সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো, অঙ্ক ডিসকাস করবো, কোশ্চেন নিয়েও ডিসকাস করবো। আর একটা কথা আমরা বলে দিই, আমরা যখন অঙ্ক কষি তখন সবকে তো এক ইউনিটে নিয়ে আসা হয়। টাকার সাথে তো পয়সা যোগ চলে না, হয় দুটোকেই পয়সায় আনতে হবে, নাহলে দুটোকেই টাকায় নিয়ে আসতে হবে। ঠিক সেরকম রিডাকশন পোটেনশিয়াল এবং অক্সিডেশন পোটেনশিয়াল, এদের মধ্যে যোগ বিয়োগ চলে না। তো আমরা যখন এই চ্যাপ্টারের অঙ্ক কষবো, ইলেকট্রোকেমিস্ট্রির এই অংশটার অঙ্ক কষবো, তখন সেই অংশটা কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের ভিত্তিতে হবে। অনেক সময় তুমি দেখবে যে ভ্যালু দেওয়া আছে অক্সিডেশন পোটেনশিয়ালে, হয়তো +x ভোল্ট বলে দেওয়া আছে, কিন্তু তুমি সেটাকে -x ভোল্ট রিডাকশন পোটেনশিয়াল ধরে নিয়ে, ধরা কিছু নেই, তাই হয়। অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়ালে মান দিয়ে হয়তো বুঝতে চাইছে যে ছেলেটা জানে কিনা রিডাকশন পোটেনশিয়াল দিয়ে হিসাব হয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে ওই অক্সিডেশন পোটেনশিয়াল +x ভোল্ট, তাহলে রিডাকশন পোটেনশিয়াল -x ভোল্ট। তাহলে আমি যখন অঙ্ক কষবো তখন -x ভোল্ট বসাবো। এইভাবে আমরা অঙ্কগুলো কষবো। আমরা পরের দিন আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন এবং অঙ্কের সমাধানগুলো দেখব।
হ্যাঁ, তারপর আছে আমাদের এই অংশে একটা পড়ার খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, নন স্টেট ইকুয়েশন, সেইটা পড়ব। পরের দিন আমরা অঙ্ক কষবো এবং ছোট ছোট কিছু প্রশ্ন সমাধান করব।